ফুরফুরা শরীফের আরো এক পীরজাদা সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন, পীরজাদা কাশেম সিদ্দিকী, কি বলবেন? দেখুন, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ঘর জ্বালানি পাড়া ভোলানি। তা আমাদের মমতা ব্যানার্জি নিজের তো জীবনে ঘর হয়নি, তাই ইনি ঘর ভাঙতে ওস্তাদ। আপনি দেখুন, কংগ্রেসকে ভেঙে উনি তৃণমূল করেছে, উনি তৃণমূলের করার পরে উনি এসইউসি কে ভেঙেছে, উনি বিজেপি কে ভেঙেছে, উনি ফরওয়ার্ড ব্লককে ভেঙেছে, উনি শওকত মোল্লা সিপিএম কে ভেঙেছে, উনি রেজ্জাক মোল্লা তাকে ভেঙেছে, মানস ভূঁইয়া কংগ্রেসের সভাপতি ছিল তাকে ভেঙেছে। আপনি আরো মানে লিস্ট বলতে থাকলে মানে রাত কাবার হয়ে যাবে। উনি আজকে ঘর ভেঙেছে, আজকে সিদ্দিকী বংশের ফুরফুরার ঘর ভাঙল। এই জায়গাতে আমি কাশেম সিদ্দিকী সাংবাদিকদেরকে, আপনাদের চ্যানেলে না কোন চ্যানেলে আমার খেয়াল পড়ছে না, বলেছে যে আমি 28 বছর ধরে জলসা করছি, ধর্মীয় জলসা, ইসলামিক জলসা। তা 28 বছর ধরে আমি জলসা করার পর আমি বর্তমানে মানুষের কাজ করতে গেলে রাজনীতিতে যোগদান করতে হবে, এই কথাটা উনি বললেন। তাহলে আমার প্রশ্ন যে 28 বছর ধরে এই ফুরফুরা শরীফের সাহেব জাদারা, এই ফুরফুরা শরীফের সিদ্দিকী বংশে যারা আওলাদ, তাহলে তারা নিজেদেরকে বাংলা, বিহার, উড়িষ্যা বলে মুরিদ আছে, তাহলে 28 বছর ধরে উনারা ধর্মের নামে ফুরফুরার নাম ভাঙিয়ে, সিদ্দিকীর নাম ভাঙিয়ে, দাদা হুজুরের নাম ভাঙিয়ে উনারা ব্যবসা করে, তাহলে মানুষের সেবা করে না। এটা বলার জন্য আজকে প্রমাণ হয়ে গেল যে সিদ্দিকী বংশ ফুরফুরার আওলাদরা ব্যবসা করে ধর্মের নামে। মানুষের সেবা করতে হলে রাজনীতি করতে হবে, এ স্বীকার করে নিল, আজকে প্রমাণ করে দিল যে ফুরফুরা যারা আওলাদ আছে তারা ধর্মের নামে ব্যবসা করে। এই যে ধর্মগুরুরা মিথ্যে কথা বলবেন, লেট মি ফিনিশ। আজকে ওদের একটা এই ফেল, না মৌলানা, না মুফতি, না কারি, না হাফেজ, নাম তার তোহা সিদ্দিকী, সফেদ বাগের খাল পড়েছিল ফুরফুরা শরীফের, ও একটা কর্ণধার লিখত নামের পাশে, ফুরফুরার কর্ণধার, ফুরফুরা শরীফের বলে লিখত। সেই লোকটা আবার ডুয়েল পলিসি লিখত। কিরকম? উনি রাজনীতি করতেন, কিন্তু রাজনীতির সমস্ত সুযোগ সুবিধা নিত মমতার কাছ থেকে, ফিরহাদ হাকিমের কাছ থেকে। উনি নীলালো গাড়ি চড়তেন, পুলিশ দিতেন, বিভিন্ন সুযোগ সুবিধা। অর্থাৎ উনি পলিসিটা নিতেন, গোস্ত হারাম, সুরুয়া হালাল। অর্থাৎ রাজনীতি উনি করবেন না, কিন্তু সুরুয়াটা খাবেন, গপ 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 গপ। নির্ভয় ভাবে বলতে হবে, ভয় নেই, নির্ভয় মা ভই। তাহলে এই ভয়হীনতাটা খুব দরকার। এবং আমি মনে করি আমাদের ছাত্র বন্ধুরা, নেতারা যারা জেলে আছেন, উমার খালিদ থেকে শুরু করে সবাই, গুলফিসা থেকে শুরু করে সবাই যারা জেলে আছেন, তারা এক একজন সৈনিক। আজকে তাদেরকে বলা হচ্ছে তারা দেশদ্রোহী, কিন্তু একটা দিন, এই দিনটা লম্বা চলবে না। ভারতবর্ষে এই ফ্যাসিবাদ সব কিছু ধ্বংস করে দিতে পারবে না। আমি মনে করি, বিশ্বাস করি যে এই স্বাধীনতা আন্দোলন আমাদের অনেক কিছু দিয়েছে। আমাদের দেশে এই ঐতিহ্য আছে, আমাদের মধ্যে এই চেতনা আছে, এটাকে আমরা ঠেকাতে পারবো, আটকাতে পারবো। এবং সেদিন যখন গণতন্ত্র নিয়ে আমরা বলবো, তখন আমরা বলবো আমাদের যে বন্ধুরা যারা জেলে আছেন, যে ফাদার স্ট্যান স্বামী যিনি বলেছিলেন, ইফ আই হ্যাভ টু পে এ প্রাইস ফর টেলিং দ্য ট্রুথ, আই এম রেডি টু পে দ্য প্রাইস, অ্যান্ড হি পেড দ্য প্রাইস। অ্যান্ড তারা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামী। আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার লড়াইয়ে তারা আমাদের স্বাধীনতা সংগ্রামী। তাহলে নির্ভয় হয়ে
এবং আরও বেশি তাগিদের সঙ্গে আরও বেশি আর্জেন্সিটাকে ফিল করে সবাই একসাথে মিলে লড়তে হবে। পশ্চিমবাংলা আমি জানি একটা জটিল পরিস্থিতি এই কারণে, কারণ এই রাজ্যে যে সরকারটা আছে সেই সরকার সম্পর্কে গত দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, সেই সরকার নিয়ে মানুষের মধ্যে ব্যাপক বিক্ষোভ, খুব ন্যায়সঙ্গত কারণে বিক্ষোভ। এবং পশ্চিমবাংলায় যদি দ্রুত তৃতীয় শক্তি গড়ে উঠতে না পারে তাহলে ইটস এ ম্যাটার অফ টাইম। আপনারা উড়িষ্যায় দেখেছেন, আপনারা অন্য বিভিন্ন জায়গায় দেখছেন, তাহলে সেই সময় কিন্তু পশ্চিমবাংলা বিজেপি টেক ওভার করে নেবে। ফলে ব্যাপারটা শুধুমাত্র এই নির্বাচনটা কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যাক, কালকে ঠেকিয়ে দেওয়া যাক, এখানে ঠেকিয়ে দেওয়া যাক, ওখানে ঠেকিয়ে দিয়ে চলবে না বেশি দিন। তাহলে পশ্চিমবাংলায় অত্যন্ত দ্রুত আমার মনে হয় একটা বড় তৃতীয় শক্তি দরকার, যাতে পশ্চিমবাংলার বুকে আমরা একটা গ্যারান্টি করতে পারি যে বাংলায় এখানকার বামপন্থী ধর্মনিরপেক্ষ মানুষ একটা তৃতীয় শক্তি আছে। আমরা যদি কারোর উপর অত্যন্ত ডিপেন্ডেন্ট, অসহায় হয়ে যাই যে ওরা যদি কোনো রকমের ঠেকিয়ে দিতে পারে তাহলেই বিজেপিকে ঠেকানো যাবে না, সেভাবে ঠেকানো যাবে না, আপনার কাজটা অন্য কেউ করে দেবে না। তাহলে আমাদেরকে শক্তি, সহায়, সম্বল জড়ো করে আমাদেরকে একে লড়তে হবে এবং লড়াইটা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। মূল লড়াইটা আজকে গোটা দেশে একটাই, ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, এটাই হচ্ছে আজকের মূল লড়াই। এবং এই মূল লড়াই আমার মনে হয় কলকাতা, আমি ভাবিনি এত মানুষ, মনে হয় কলকাতা অনেক কিছু বলতে চায়, পশ্চিমবাংলা অনেক কিছু বলতে চায়, বলার সময় এসছে। মাহমুদাবাদকে নিয়ে সম্ভবত আমরা এখানে কোনো মিটিং করে উঠতে পারিনি। আমরা হয়তো সুপ্রিম কোর্টের ওই যে ভার্ডিক্টটা, যেখানে ফ্রিডম অফ স্পিচকে আপহোল্ড করার বদলে তাকে সুপ্রিম কোর্ট ধমকের সুরে বলছে যে ফ্রিডম শুধু নয়, রাইট শুধু নয়, আপনার ডিউটি আছে। এবং মাহমুদাবাদকে বলছে উনি নাকি সস্তা জনপ্রিয়তা করানোর জন্যই পোস্ট করেছেন। যারা সস্তা জনপ্রিয়তার জন্য গোটা টেলিভিশনে মিথ্যে কথা বলে গেল, এবং সেটা সিদ্ধার্থ খুব চমৎকারভাবে বলছিলেন যে এটাকে যদি আপনি ওইভাবে ভাবেন তাহলে এটা কত বড় রিস্ক, কত বড় থ্রেট টু সিকিউরিটি। একটা যুদ্ধের মতো পরিস্থিতিতে আপনি রটিয়ে দিলেন যে এখানে ইসলামাবাদ কবজা হয়ে গেছে, এটা কবজা হয়ে গেছে, ওটা কবজা হয়ে গেছে। এই যে আপনি একটা এক্সাজারেটেড যদি একটা ফলস থ্রেট পারসেপশন তৈরি করেন, আর সেই ফলস থ্রেট পারসেপশন থেকে, একটা মিসক্যালকুলেশন থেকে যদি একটা কিছু অন্য কেউ অ্যাটাক করে, তাহলে কী হবে, জিনিসটা দাঁড়াবে কোথায়? তাহলে ইউ আর প্লেয়িং উইথ ফায়ার, আপনি এটা বুঝতে হবে পরিষ্কারভাবে। তো এইখানে যে আগুন নিয়ে খেলা, গোটা দেশ যেখানে একটা বিপদের মুখে দাঁড়িয়ে যারা আগুন নিয়ে খেলে, যারা মানুষের জীবন নিয়ে খেলে, ওদের মানুষের জীবন নিয়ে কোনো ব্যাপার নেই। আজকে যুদ্ধ হোক, যেটুকু যা হয়েছে, পুঞ্চে যে লোকগুলো মারা গেছে তাদের কথা কেউ বলছে? আজকে এখনও সেনাবাহিনীর জওয়ানদের মৃতদেহ বাড়িতে ফিরছে, তাদের কথা কেউ বলছে? আজকে যারা পহেলগামে মারা গেলেন, সিন্দুর করে বেড়াচ্ছেন, ওই সেখানে হিমাংশী নরওয়াল, তিনি তো আমাদের কথাটাই বলেছেন, জাস্টিস উইথ পিস, জাস্টিস